আমি সিম্পলি আমার কাছে যেটা মনে হয় যে এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি, এবং আপনার ওনাকে যদি ফিরে আসতে হয়, আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক, কিন্তু তিনি তো আসছেন না। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো সে অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না, বরঞ্চ তার অভিযোগটা তিনি যে ভাষায় আমরা মাঝে মাঝে ভিডিও বার্তা দেখি, সেখান থেকে তিনি তো সব অপরাধ স্বীকারই করেন। তিনি মাঝে মাঝে এমন হুমকি দেন যে আসলে যা করছেন তার চেয়ে বেশি এসে আবার করবেন। তো একজন মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ, তো আমার কাছে মনে হচ্ছে না যে এই ভাষায় কথা বলতে পারেন কিনা। আর তাকে অনুসরণ করে যারা এই জাতীয় প্রপাগান্ডা করেন যে তিনি কালকে চলে আসবেন, অমুক জায়গা থেকে অমুকে এনে দিয়ে যাবেন, এইগুলো তো একেবারেই ছেলেমি কথাবার্তা। এইগুলো তো আমলে নিয়ে এইগুলোর উপরে কথা বলাটা আসলে আমার মনে হয় যে আমার মনে হয় ঠিক হয় না। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। শিশির মনির তো আমাদের এখানে কোনো মামলায় প্রসিকিউশন বা ডিফেন্স করেন না। তো তিনি যে মামলায় অংশগ্রহণ করেন না, সেই মামলার বিষয়ে তিনি কি করে মন্তব্য করেন, কি বিচার বিশ্লেষণ করে তিনি মন্তব্য করেন, আমি তো বলতে পারবো না। তিনি যদি আসতেন, তিনি যদি আমাদের পরিসংখ্যান নিতেন, তিনি যদি এসে আমাদের বিচার কার্য পর্যবেক্ষণ করতেন, সেখান থেকে যদি তিনি স্পেসিফিক বলতে পারতেন যে আমাদের এখানকার বিচার কার্য স্লো হয়ে গেছে, এ তো একটা আপেক্ষিক বক্তব্য। এই বক্তব্য তো মাঠে ময়দানে, রাজনৈতিক প্ল্যাটফর্মে, বিভিন্ন উদ্দেশ্যে বিভ্রান্ত করার জন্য হতে পারে, কাউকে মেলাইন করার জন্য হতে পারে, নানান উদ্দেশ্যে এইসব কথাবার্তা বলা যেতে পারে। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিষ্কার করেই বলতে চাই যে আমাদের 2টি ট্রাইব্যুনাল, 24টা মামলা চলমান। আমি ইতিমধ্যেই বললাম যে আরও 10টা মামলার রিপোর্ট শেষ, মানে সাবমিট করা হয়ে গেছে, আমরা ফর্মাল চার্জ দিব। আমাদের 80টা মামলা তদন্তাধীন, যেগুলো প্রায় শেষ পর্যায়ে। আমাদের 400 মামলা আমরা পর্যায়ক্রমে ইনভেস্টিগেশন আমরা নিয়ে আসছি। তো আমাদের 2টি ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে, 5টা মামলার ইতিমধ্যে জাজমেন্ট হয়েছে। আপনি বলেন এই ট্রাইব্যুনাল 2010 সালে গঠন হওয়ার পরে অন্তত 4 বছর পরে গিয়ে প্রথম মামলাটার জাজমেন্ট হয়েছিল, আর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পরে মাত্র 5 মাসের মধ্যেই প্রায় 3টে মামলার জাজমেন্ট হয়েছে। এখন অন্যরা কি করে এটা স্লো দেখেন বা স্লথ গতি দেখেন, এটা তো তারা ভালো বলতে পারবেন। কি দৃষ্টিকোণ থেকে তারা এটা বলেন বা কেন বলেন, কি উদ্দেশ্যে বলেন, এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি এর বাইরে কিছু বলতে পারবো না। তবে আমি পরিষ্কার করে বলতে চাই যে জাস্টিস ডিলেড, জাস্টিস হারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, এই স্লোগানটা বা এই থিওরিটা যেন আমাদের মনে রাখি। কারণ আপনি তড়িঘড়ি করে যেমন বিচার করতে পারবেন না, তাতে করে যেমন বিচার মানে ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হয়, আবার বিলম্বেও কিন্তু মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সো দুইটার মাঝামাঝি থেকে স্বাভাবিক প্রক্রিয়া যে বিচার, সেটি আমাদের ট্রাইব্যুনাল আমরা করে যাচ্ছি। আপনি একটি মামলার ইনভেস্টিগেশনে দেখেন, এখানে প্রত্যেকটি আসামিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিচার বিশ্লেষণ করি। একটা ইনভেস্টিগেশনে কয়েকটা জায়গায় আমরা ফিল্টারিং হয়, কয়েকটা লেয়ার আমরা পার করে এসে ফাইনালি একটা ফর্মাল চার্জ দাখিল হয়। আপনি দেখেন একটা ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশনের সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা ইনভেস্টিগেশনগুলো করেন। ইনভেস্টিগেশন স্টেজে আইন অনুযায়ী আমাদের কমপক্ষে 2 জন করে প্রসিকিউটর এগুলো সুপারভাইজ করেন, অ্যাসিস্ট করেন তাদেরকে তদন্তে, যাতে কোনো ভুল তদন্ত না হয়। তারপরে সেটা আমার কাছে আসে, চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসে। চিফ প্রসিকিউটর এবং চিফ কোঅর্ডিনেটর তারা আবার সেই সমস্ত রিপোর্টটাকে পর্যালোচনা করেন, করার পরে যদি ফাইনালি দেখেন যে না ঠিক আছে, ইনভেস্টিগেশন ঠিক আছে,
এখন তাকে বিচারে সোপর্দ করা যায়। অনলি ইন দ্যাট কেস আমরা ফর্মাল চার্জ দাখিল করি। তাহলে কতগুলো লেয়ার, কতগুলো ফিল্টারিং হওয়ার পরে এখানে আসছে। এই কাজগুলি আমরা অত্যন্ত সতর্কতার সাথে করি এই কারণে যে এখানে যারা বিচারের সম্মুখীন হয় তারা বিভিন্ন পর্যায়ে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের অপরাধ এবং তাদেরকে দুইভাবেই আমরা সমভাবে মূল্যায়ন করি, করে তাদেরকে বিচারের সম্মুখীন করি। যারা একান্তভাবে অপরাধ প্রমাণিত হয় প্রাইমারিলি, শুধু তাদেরকে আনা হয়। আমরা সারাক্ষণ বিবেচনা করি যে কোনো নিরীহ মানুষ অথবা কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়। অতএব এগুলা যখন বিচার বিশ্লেষণ করে একটা মানুষকে বিচারের সম্মুখীন করবেন, সোপর্দ করবেন, তখন আপনাকে জি অথবা এইচ, হ্যাঁ জিএইচে দেখবেন ওখানে বলছে যে আপনার কোনো অপরাধ আপনি দমন করার জন্য বা কোনো অপরাধ আপনি যাতে না হয় সেটার জন্য আপনার কার্যকর পদক্ষেপ নেওয়ার আপনারা এখতিয়ার আছে বা ক্ষমতাও আছে বা আপনি সেই অবস্থানে আছেন, কিন্তু আপনি নিলেন না। আমি দেখছি যে আমি বুঝতে পারছি যে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে বা হবে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটবে। আমি একজন রাজনৈতিক নেতা অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আমি যদি দেখি যে এরকম একটা ক্যাজুয়ালিটি হয়ে যাবে, অতএব এই জায়গাটা এটা আমি বন্ধ করতে পারি, কিন্তু আমি বন্ধ না করে বরঞ্চ আরও উস্কাই দিচ্ছি। আমি আরও এমন সিদ্ধান্ত দিচ্ছি যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে ওই অনেকগুলো হতাহতের ঘটনা ঘটে যাবে। এই যে রাজনৈতিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কারণে আমার ক্যাজুয়ালিটি আমি বন্ধ করতে পারতাম, তা না করে আমি আর উস্কেই দিলাম, সেটা কিন্তু অপরাধ। এবং তার অপরাধটা আরও গুরুতর এই কারণে যে তিনি দুইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ফোন করেছেন। শেখ হাসিনা কিন্তু তাকে ফোন করেনি, তিনি শেখ হাসিনাকে ফোন করছেন। ফোন করে তিনি শেখ হাসিনাকে উপদেশ দিচ্ছেন কিভাবে আন্দোলন দমন করতে হবে এবং ছাত্র জনতা একরকম বা বিএনপি জামাতকে আলাদাভাবে শায়েস্তা করতে হবে, ট্রাম্প কার্ড খেলতে হবে, তাকে জঙ্গি আখ্যায়িত করতে হবে, দেশ এবং বিদেশে তাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করতে হবে। নানান ফর্মুলা তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন। প্রধানমন্ত্রীও আবার এই ফর্মুলায় উনি সায় দিচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় কুষ্টিয়াতে হতাহতের ঘটনা ঘটছে, সারা দেশে হতাহতের ঘটনা ঘটতেছে। তারা সেটা উপভোগ করছে, যেখানে এই শীর্ষ নেতৃস্থানীয় পর্যায় থেকে তারা বলতে পারতেন যে না, আমাদের যদি এই জাতীয় কার্যক্রম হয় তাহলে এরকম হতাহতের ঘটনা ঘটবে বা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সম্পদ ক্ষতিগ্রস্ত হবে বা ইত্যাদি। তা না করে কিন্তু তারা এটাকে আরও কঠোর হস্তে দমন করার জন্য নানান প্রক্রিয়া তারা করলেন, যেগুলো অপরাধমূলক কর্মকাণ্ড। তাহলে তার দায় কি তারা নিতে হবে না? তো সেই দায় যদি নিতে হয়, আমরা তো তার দায়টা যার ছিল, জনাব হাসানুল হক ইনুর যে দায় ছিল এবং তার কর্মকাণ্ড দিয়ে যে অপরাধটা হয়েছে সেই অনুযায়ী আমরা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি। আইনেও বলেছে যে তার যে ভূমিকা ছিল, তার যে কার্যক্রম ছিল সেটা অপরাধ। সেই অপরাধটি আমরা প্রমাণ করেছি বলে আমরা বিশ্বাস করি এবং আমরা সেই অনুযায়ী প্রত্যাশা করি যে তার এই অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এতগুলো জানমালের যে ক্ষতি হয়েছে দেশে, এটার জন্য তো উপযুক্ত শাস্তি তাকে পেতে হবে এবং আমরা সেই অনুযায়ী প্রত্যাশা করি যে আমরা ন্যায় বিচার পাব। আসলে জুলাই পরিবার যেমন রায় কার্যকর দেখতে চান, এটা সারা জাতি দেখতে চায়, আমিও দেখতে চাই। আমিও প্রত্যাশা করি, দেখতে চাই যে এই রায়টা দ্রুত কার্যকর হোক। কিন্তু সব কিছুরই তো একটা আইনি প্রক্রিয়া আছে। আমাদের অনেকগুলো আপিল, যারা যারা উপস্থিত ছিলেন তাদের আপিলগুলো তো পেন্ডিং আছে, তারা সেই আপিলগুলো শুনানি করবেন। আমাদের দু একটা আপিল আছে, সেটাও শুনানির ব্যাপার আছে। সবচেয়ে কার্যকরের জন্য আসামির উপস্থিতি প্রয়োজন। তো আমাদের অধিকাংশ আসামি কিন্তু পলাতক আসামির বিরুদ্ধে তো আপনার রায় কার্যকর করার সুযোগ নাই। হ্যাঁ, কোনটা আছে যেগুলো জরিমানা আছে, জরিমানাগুলো আদায়ের প্রক্রিয়া করা যেতে পারে। তাদের সম্পদ যেগুলো বাজেয়াপ্তের আদেশ আছে, সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করা যেতে পারে, সেই প্রক্রিয়াগুলো করা যায়। আর যেগুলো আসামি আছে তাদের রায়টা মানে আপিলটার শুনানি সাপেক্ষে, নিষ্পত্তির সাপেক্ষে তাদের ওই রায়গুলো
রায় অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা যায়। আর যেগুলো আসামি পলাতক আছে সেগুলো এখনই সহসা পারা যাবে না, যখনই যেগুলো গ্রেফতার হবে তখন সেইভাবে কার্যকর হবে।